আপনি ঘাড় বাঁকালে তো হবে না। ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকা লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না। সেই জন্য একটু পর আছে উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিলে সেগুলো সুন্দর করে সাইন করে দেবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যে ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাগজ হওয়ার পর আপনি যেন অস্বীকার করতে না পারেন সেই জন্য কাগজে কলমে সাক্ষীর আর কি। আর একটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। আর হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোরন কাটলো মায়া। সে কি কাজী কেন? আগে আমাকে বলতে দিন, তারপর নিজে মুখ খুলবেন। সরি। আপনি বলেছিলেন আপনাদের বিয়ে কোনো সাক্ষী বা প্রমাণ টমান নেই, কোনো কাবিননামাও নেই, সবগুলো পুরে ছাই। আসলে আগুনে পুরে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না। যদি মুখে অস্বীকার করবেন সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্য মিথ্যা যাচাই পরে করবে, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামী করা কিন্তু ইসলাম নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ। সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন? আমার দায়িত্ব নেওয়াতে আপনার সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলছিলাম। হৃদের কথায় মায়া অসম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে হৃদের কূটনৈতিক বুদ্ধি জোর দেখা গেল তক্ষুনি। মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজীর ব্যাপারে যেটা বলেছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হচ্ছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন। আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে, আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পরে আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যে মিথ্যে একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক দ্রুত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলে টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না করে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যাই নেই, সেই রেকর্ডের বিয়েটা দরকার হবে না আর। কিন্তু যদি অস্বীকার করে তাহলে অত্যন্ত আজকের বিয়ের রেকর্ডটা কোর্টে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামীর কিছুই করার থাকবে না। কাজী যখন বিয়ে পড়বে তখন সম্পূর্ণ রেকর্ড করা হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বলে হবে? রেকর্ড তো ছেলে মেয়ে দুজনেরই থাকতে হবে। আমি একা একা কবুল বলে ধরা পড়ে যাব না তো? ভারী চিন্তার বিষয় তো। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান করলো। মায়া খানিকটা ভেবে পড়ল। আসিফ ভাইকে না হয় বলুন আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে। মায়ার কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো। তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটুকু বরং আমি করি। দায়িত্ব যেহেতু নিয়েছি, এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে কি কি দিব আমি? আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসাতে হবে। মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করতে আসিফ, কাজিয়ার উকিল নিয়ে হাজির হলো। পিছন পিছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরও দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ার পক্ষে সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ার দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতে মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপার সাইন করা পরপরই হৃদ মায়ের কাবিননামা এগিয়ে দিল। মায়া তাতেও সাইন করলো, কিন্তু বরের জায়গাটা খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনার। হৃদ পূর্ব থেকে মায়ের দিকে তাকিয়েছিল, মূলত মায়ার দিকে উপস্থিত সবাই তাকিয়ে। মায়া জড়তার জন্য সবার সামনে হৃদকে প্রশ্ন করতে পারলো না যে কাবিননামে বরের জায়গাটায় কে সাইন করবে সেটা। মায়া কাবিননামা সাইন করে কলমটা রাখলো। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলে হৃদ হাতের ইশারায় থামতে বলে ওনাকে। হৃদ পরে সাইন করবে এমনটা হাতের ইশারায় বুঝাতে কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব হৃদের নাম তার বাবার নাম নিয়ে বিয়ে পড়ানো শুরু করলে আসিফ হৃদের ফোনের রেকর্ড অন করে টেবিলের সামনে রাখলো।
পুরো বিয়েটা রেকর্ড করার মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো। মায়া বুঝলই না কোনো মিথ্যে বিয়ে টিয়ে নয়, বরং সত্যিকার শক্তপোক্তভাবে আবারও একবার বিয়ে হলো দুজনার। মায়া মনে করলো হৃদ ওকে উপকার করছে, বিশাল বড় উপকার, কিন্তু মায়া খুনাক করেও টের পেল না সেই উপকারী মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনের বিয়ে শেষ হতে হৃদ আসিফকে দিয়ে মায়াকে কলেজে পাঠালো। তারপর সে কাবিননামা সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসেবে প্রত্যেকের কাগজ তার কাছে একটা করে কপি রাখলো। হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরখ করতে লাগলো, কফিতে চুমুক দিতে দিতে। তার হাতের এই কফিটা মায়ায় বানিয়েছিল যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরও একটা কফি করে দিতে। মায়া বিনা কথা করেও দিয়েছে। হৃদ সূক্ষ্ম নজরে বিয়ের রেজিস্ট্রি পেপারগুলো দেখতে লাগলো বারবার। কাল মায়া কথাগুলো হৃদকে ভাবে না বলে আজ হয়তো হৃদ কখনোই বিয়েটা করতো না। কাল মায়া হৃদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল তার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনের বিয়ের। আসলেই ছিল না। হৃদ কোনোভাবেই বিয়েটা হয়েছিল বলে এমনটা প্রমাণ করতে পারত। সেজন্য তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ সূক্ষ্ম চোখে আরো একবার কাগজে চোখ বুলায়। তার বউ বোকা হলেও মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায়। তাকে বিয়ের আইডিয়া দেওয়াটা জোশ ছিল। পর্ব 25। কলেজে ঢুকতে ঢুকতে মায়ার 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজ চত্বরে। অবাক চোখে মায়ার দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এ নিয়ে প্রশ্ন করলো সে কি ভেবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক নয় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না। বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের দ্বিতলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরও মায়া বুঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম। ছেলে হিসেবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপালের ভাত শীতল হয়। বেশ অবজ্ঞা করে বলল, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতনই লাগে। তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশিই সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর মানুষগুলো বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলোর বাহিরে নজর থাকে বেশি। বিয়ের পর পরকীয়া সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না আমার। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে পড়তে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমায় একটু ভালোবাসো, দেখো তোমার ভালোবাসা আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসা এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগ টাগ দেখাবো সেদিন সে এসে বলবে, বউ ধরো তো এই পড়া পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানিটা খেলেই তুমি আর রাগ টাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসির পড়া পানি, বুঝলা? তুমি বরং খাও খাও। মায়ার ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্য বুঝি কেউ পড়া পানি খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়ার দৃঢ় গলার উত্তর আসলো তখনই, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনের যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামোহি করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য এমন একটা সোলমেট চাই। সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো তাকে। আর সেই জন্যই সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে রে, তখন জামাই আমার পিছে পিছে না, বরং আমি জামার পিছে পিছে পীর বাবার পড়া পানি নিয়ে ঘুরতে ঘুরতে তার ভালোবাসা বাড়ানোর আশায় ঘুরবো, বুঝলি? মায়ের চিন্তাভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ার মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর কোনো পুরুষ হয়,
তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না। আমার জামাই হৃদ খানের মতো এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও এতটা দেখিনি, তবে আমি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা, বলিষ্ঠবান, কালো কোনো পুরুষ মানুষ হবে। দেখিস তুই, একদম আমার মনের মতো। মায়ের কথায় খানিকটা অসন্তুষ্টি গলা ঝাড়ল শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল, না দেখ, এমন গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়ের গলা দৃঢ়তা নুয়ে আসলো। কণ্ঠ খাতে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বল? শত হলেও বউ হয়ে আমি তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবা পড়া পানি খাওয়াবো, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতেই মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়া কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়েরই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়াকে হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, ধর জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবলো না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরেও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা? ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায়? ছাড়িয়ে নিব। তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়া দৃঢ় গলায় কথা। শ্রেয়া বুঝতে পারে মায়া আসলে হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এই জন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটাও হয়তো শ্রেয়া ঠিক হয়নি। শ্রেয়া বলল, তো অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা, হৃদ খান কখনোই আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ের পাশ ঘেঁষে করিডোর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে অপছন্দ না, অথচ আমি তার কাজিন হয়ে আমার চোখের দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে আমাকে দিয়ে চিঠি পাঠাতো। আমি কখনোই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিতাম, আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘুরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপু তো ক্রাইস এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে প্রেম টেম সম্পর্ক আছে। পারিবারিক ভাবে বিয়েও ঠিক হয়েছে, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে এতদিনে এমন সুন্দর বিয়ের উপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্ঠা খেয়ে পড়ে থাকতাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসার সম্পর্কে কথা শুনে মায়ের তেমন ভাবান্তর হলো না। বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টের নয়, বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেই জন্যই আমার কখনোই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকেই দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে আমি দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তখন হয়তো সুন্দর বিয়ে হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হয়ে যেতাম। তো আফসোস, আমি তো অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকা নো চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিক নয় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে, কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলা এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো
আজ জুই মায়ার নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হতে তাড়াহুড়োয় মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানেক সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুয়ে এর রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয়ই মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করে যে জুই মায়াকে ধরে বেঁধে সবকিছু প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থিরের ন্যায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধ বোধে মায়া রিকশার মধ্যেই বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকেও দেখেনি পর্যন্ত সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়াকে আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে। মায়া সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিকশা চালক চমকে পেছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং তিনি মায়ের কথাই স্বাভাবিক নিয়ে দ্রুত গাড়িটা টানলো মায়ের দেওয়া ঠিকানায়। মায়া রাস্তা পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কিনা তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছিল ওরা আজ ঢাকা ব্রেক করবে। এবার ফিরতে মাস দুয়েক সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমনত অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়ার আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দেয় এটাও বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খোঁজ নেবে ওর স্বামীকে। তারপরও হৃদের সাথে স্বামীর কিডনি নিয়ে কোনো রূপ ডিল করবে না মানে করবেই না। এই যাত্রায় মায়ার ভাগ্য ভালো হওয়ায় রিকশা থেকে নেমে হৃদের বিল্ডিং এর নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো অল্পক্ষণেই চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো 10-12টা মতো ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতে রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিক ন্যায় জানালো হৃদ নিজে উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠলো। দরজা নক করতে দেখলো ভিতর থেকে দরজাটা খোলা, হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো হৃদ সোফায় বসে শু পড়ছে। কারো উপস্থিতি টের পেতে হৃদ বেখেয়ালিভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ার সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ার পরীক্ষা এখনো শেষ হয়নি রানিং। তাহলে মেয়ে অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে? হৃদ পুনরায় নিজের সুস্পরা অবস্থায় স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতেই যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়ার টাকা জোগাড় করতে পারবো সেই দিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরেও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াইতে চাই না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ শুজ পড়তে পড়তে মায়ের কথাগুলো যথার্থ অর্থ বুঝতে চাইল। ডিলের নামে করে হৃদ যে সকালে মায়ের থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজব? হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে সুস পরে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা করে নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তির সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়া সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশে ওর কাজ জ্বলে উঠল রাগে।
তারপরেও সেটা চেপে গেল, প্রকাশ করলো না। কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। বিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়ো করে হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে। মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজালো। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসলো তাতে। সকালেই দুজনের বিয়ে হয়েছে, অথচ হৃদের এখনো মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিন নাম্বার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটার কতদিন এইভাবে চলে। এই হাইড অ্যান্ড সিক খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা, কিন্তু সেটাও এই মুহূর্তে দিয়ে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজনে মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।